আজকে আমরা জানব আলোর বিক্ষেপণ সম্বন্ধে। তো আলোর বিক্ষেপণ বলতে আমরা কি বুঝি? যে যখন আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কোনো কণার আকারের তুলনায় বেশি হয়, তখন সেই কণাটি আলোক রশ্মিকে শোষণ করে এবং পুনরায় চারিদিকে আলোক রশ্মিটিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাটিকেই বলা হচ্ছে আলোর বিক্ষেপণ। অর্থাৎ যদি আলোর তরঙ্গদৈর্ঘ্য কণার আকারের তুলনায় বড় হয়, তখন কণাটি আলোক রশ্মিকে শোষণ করবে এবং পুনরায় নিঃসরণ করবে, এবং এই দুটো ঘটনা যদি ঘটে তখন সেই ঘটনাটিকে বলা হবে বিক্ষেপণ। কিন্তু এখানে প্রতিটি বর্ণের আলোক রশ্মির বিক্ষেপণ সমান পরিমাণে হয় না। বিভিন্ন বর্ণের আলোক রশ্মির বিক্ষেপণ বিভিন্ন পরিমাণে হয়। এই সম্বন্ধে বিজ্ঞানী র্যালের একটি সূত্র আছে, সেটি হচ্ছে বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র। এই সূত্র অনুসারে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম হবে, সেই বর্ণের আলোক রশ্মির বিক্ষেপণ বেশি হবে, এবং যে বর্ণের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে, সেই বর্ণের আলোক রশ্মির বিক্ষেপণ কম হবে। তাহলে আমরা সাধারণত দৃশ্যমান আলো নিয়ে এখানে কথা বলবো। সূর্য থেকে যখন আলোক রশ্মি প্রবেশ করছে পৃথিবীর বায়ুমণ্ডলে, তখন এই ধূলিকণা বা গ্যাসের অণু দ্বারা শোষিত হচ্ছে, এবং শোষিত হওয়ার পরে পুনরায় তার নিঃসরণ ঘটছে। কিন্তু দৃশ্যমান আলোর মধ্যে 7টি বর্ণ থাকে: লাল, কমলা, হলুদ, সবুজ, আকাশী, নীল এবং বেগুনি। এর মধ্যে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, এবং বেগুনি নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম। তাহলে বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে লাল বর্ণের বিক্ষেপণ সব থেকে কম পরিমাণ হবে, এবং বেগুনি ও নীল বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি পরিমাণ হবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কণাটির আকার আলোর তরঙ্গদৈর্ঘ্যের সমান হয় বা তার থেকে বেশি হয়, সেক্ষেত্রেও কি বিক্ষেপণ হবে? হ্যাঁ, সেখানেও বিক্ষেপণ হবে, কিন্তু সেখানে প্রতিটি বর্ণের বিক্ষেপণ সমান পরিমাণে ঘটবে। অর্থাৎ সেখানে বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র প্রযোজ্য নয়। বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র শুধুমাত্র যখন কণার আকার আলোর তরঙ্গদৈর্ঘ্যের থেকে ছোট হবে, তখনই বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র প্রযোজ্য হবে। এবার আমরা বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো কেন ব্যবহার করা হয় সেই সম্বন্ধে জানব। তো তোমরা অনেক জায়গায় দেখেছো যেখানে কোনো বিপদ আছে সেখানে একটি চিহ্ন ব্যবহার করা হয়, এবং সেই চিহ্ন বা সংকেতটি অবশ্যই লাল বর্ণের হয়। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে শুধুমাত্র লাল বর্ণই কেন ব্যবহার করা হয়? অর্থাৎ লাল বর্ণ ছাড়া নীল বা বেগুনি কেন ব্যবহার করা হয়? ধরো যদি নীল বর্ণের সংকেত ব্যবহার করতাম, তাহলে সেই সংকেত থেকে নীল বর্ণের আলোক রশ্মিগুলি বের হতো এবং বায়ুমণ্ডলের মধ্যে থাকা গ্যাস অণু বা ধূলিকণার দ্বারা শোষিত হতো। এখন বিজ্ঞানী র্যালের বিক্ষেপণ সূত্র বলছে যে যখন বিক্ষেপণ হবে, সেই বিক্ষেপণের তীব্রতা সেই আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু নীল বর্ণের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম, তাহলে সে বিক্ষেপণের পরিমাণ খুবই বেশি হবে, অর্থাৎ নীল বর্ণের আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে যাবে। এর ফলে দূরে থাকা কোনো ব্যক্তি সেই নীল বর্ণের আলোক রশ্মিকে দেখতে পাবে না। উল্টো দিকে লাল বর্ণের আলোক রশ্মি গ্যাস অণু দ্বারা শোষিত হওয়ার পর বা ধূলিকণার দ্বারা শোষিত হওয়ার পর খুব কম পরিমাণে বিক্ষিপ্ত হবে, এবং অনেক দূরে থেকেই সেই লাল বর্ণের সংকেত আমরা দেখতে পাব। কারণ লাল বর্ণের
আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাহলে বিক্ষেপণের মান খুব কম, অর্থাৎ সোজাসুজি সেই লাল বর্ণের আলো খুব দূর থেকেই দেখা যাবে। আমরা আকাশকে বেশিরভাগ সময় নীল রঙের কেন দেখতে পাই? এর কারণ হচ্ছে যখন সূর্য থেকে আলোক রশ্মি আসে এবং প্রতিষ্ঠিত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, এই বায়ুমণ্ডলের মধ্যে থাকা বিভিন্ন গ্যাস অণু, ধূলিকণার দ্বারা আলোক রশ্মি বিক্ষেপিত হয়। যেহেতু আলোক রশ্মির বিক্ষেপণের মান আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে, সেই জন্য নীল এবং বেগুনি বর্ণের আলোক রশ্মি খুব বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়। কারণ তোমরা জানো যে র্যালের বিক্ষেপণ সূত্র অনুসারে যে বর্ণের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম, তার বিক্ষেপণ বেশি হবে। এর ফলে পুরো আকাশে নীল এবং বেগুনি বর্ণের আলোক রশ্মি ছড়িয়ে পড়ে, এবং যেহেতু আমাদের চোখ নীল বর্ণের আলোক রশ্মির প্রতি বেশি সংবেদনশীল, সেই জন্য আমরা আকাশকে নীল রঙে দেখতে পাই। কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আমরা আবার আকাশের রং লাল দেখতে পাই। এর কারণ হচ্ছে যে যখন সূর্যোদয় বা সূর্যাস্ত হয়, তখন সূর্য থেকে আগত আলোক রশ্মিকে পৃথিবীর বায়ুমণ্ডলে আমাদের চোখ পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক বেশি পথ অতিক্রম করতে হয়, আগের তুলনায় প্রায় 50 গুণ বেশি। তো বাইরের স্তরগুলিতে যখন আলোক রশ্মি প্রবেশ করে, আলোক রশ্মিগুলি বিক্ষেপণ হওয়া শুরু হয়, এবং যেহেতু নীল ও বেগুনি বর্ণের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম, ফলে নীল ও বেগুনি বর্ণের আলোক রশ্মি প্রচুর পরিমাণে বিক্ষেপণ ঘটে, এবং ভেতরের স্তরে আস্তে আস্তে নীল ও বেগুনি বর্ণের আলোক রশ্মিগুলি প্রায় থাকেই না বললে চলে। ভেতরের স্তরগুলিতে শুধুমাত্র লাল, কমলা এই বর্ণের আলোক রশ্মিগুলি বেশি পরিমাণে থাকে, এবং ভেতরের স্তরে অর্থাৎ বায়ুমণ্ডলের ভেতরের স্তরে গ্যাস অণু ও ধূলিকণার দ্বারা লাল ও কমলা বর্ণের আলোক রশ্মিগুলির বিক্ষেপণ ঘটে, এবং আকাশে লাল ও কমলা বর্ণের আলোক রশ্মি ছড়িয়ে পড়ে, ফলে আমরা আকাশকে লাল বর্ণের দেখতে পাই। এখন এখানে লাল ও কমলা বর্ণের আকাশ দেখতে পাওয়ার কারণ হচ্ছে যে এই আলোক রশ্মিকে অনেক বেশি পথ অতিক্রম করতে হচ্ছে আগের তুলনায়, ফলে বিক্ষেপণ এত বেশি হচ্ছে যে নীল বেগুনি বর্ণের আলোক রশ্মিগুলি ভেতরের স্তরে পৌঁছতেই পারছে না। শুধুমাত্র লাল ও কমলা বর্ণের আলোক রশ্মিগুলি ভেতরের স্তরে পৌঁছাচ্ছে এবং তাদের বিক্ষেপণ ঘটছে, ফলে আকাশে লাল বর্ণের আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে এবং আমরা আকাশকে লাল দেখতে পাচ্ছি। এখন মধ্যাহ্নের সময় সূর্য থেকে আগত আলোক রশ্মিকে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আমাদের চোখ পর্যন্ত আসতে সব থেকে কম পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হয়। এই দূরত্ব কম হওয়ার জন্য প্রতিটি বর্ণের আলোক রশ্মির বিক্ষেপণের পরিমাণ আলাদা আলাদা হলেও তাদের পরিমাণের মধ্যে এতটা পার্থক্য হয় না যে আমাদের চোখ সেটাকে ডিটেক্ট করতে পারে, এবং আকাশের মধ্যে প্রতিটি বর্ণের আলোক রশ্মি প্রায় সমপরিমাণ ছড়িয়ে পড়ার জন্য আমরা আকাশকে সাদা দেখি। যখন কোনো মহাকাশচারী মহাকাশ থেকে পৃথিবীকে দেখবে, সে নীল রঙে দেখতে হবে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন বর্ণের আলোক রশ্মির বিক্ষেপণ ঘটে, কিন্তু নীল বর্ণের আলোক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং আমাদের চোখ নীল বর্ণের প্রতি বেশি সংবেদনশীল, ফলে বায়ুমণ্ডলের মধ্যে নীল বর্ণের আলো বেশি ছড়িয়ে পড়ে এবং আমরা পৃথিবীর বায়ুমণ্ডলকে বাইরে থেকে নীল বর্ণের দেখতে পাই, অর্থাৎ পৃথিবীকে নীল বর্ণের দেখতে পাই। এখন এই মহাকাশচারী যদি আকাশের দিকে তাকায়, অর্থাৎ মহাশূন্য বা মহাকাশের দিকে তাকায়, সে মহাকাশকে কালো রঙে দেখতে পাবে, কারণ এই মহাকাশে কোনো রকম ধূলিকণা বা এরকম কোনো কণা নেই যা আলোর বিক্ষেপণ ঘটাবে, ফলে সে মহাকাশকে কালো রঙে দেখতে হবে। এখন যদি সে সূর্যের দিকে তাকায়, সে সূর্যকে সাদা রঙে দেখতে হবে, কারণ সূর্য থেকে প্রতিটি বর্ণের আলোক রশ্মি
সোজাসুজি গিয়ে তার চোখে পৌঁছাচ্ছে এবং কোনো রকম বিক্ষেপণ ঘটছে না। ফলে সে 7টি বর্ণের সম্মিলিত রূপকেই দেখতে হবে, অর্থাৎ সাদা আলোকে দেখতে হবে, অর্থাৎ সূর্যকে সে সাদা দেখবে। একই রকম ভাবে সেই মহাকাশচারী যদি চাঁদে অবস্থান করে এবং আকাশের দিকে তাকায়, কালো রঙে দেখতে হবে, কারণ চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই, অর্থাৎ সূর্য থেকে আগত আলোকরশ্মির কোনো রকম বিক্ষেপণ ঘটবে না। সূর্য থেকে সরাসরি আলোকরশ্মি সেই মহাকাশচারী চোখে পৌঁছাবে। সেই জন্য সে যখন চাঁদ থেকে আকাশের দিকে তাকাবে সে কালো রঙে দেখতে হবে এবং সূর্যকেও একই রকমভাবে সাদা রঙে দেখতে হবে। আমরা মেঘকে সাদা বর্ণের কেন দেখতে পাই? কারণ হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে মেঘের কণাগুলির অর্থাৎ জলীয় বাষ্পের আকার বড়। এর ফলে এক্ষেত্রে র্যালের বিক্ষেপণ সূত্র প্রযোজ্য নয়। র্যালের বিক্ষেপণ সূত্র সেখানেই প্রযোজ্য যেখানে কণাগুলির আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের থেকে ছোট। ফলে মেঘের কণাগুলি বা জলীয় বাষ্পগুলি আগত আলোকরশ্মিকে শোষণ করে এবং নিঃসরণ করবার সময় প্রতিটি বর্ণের আলোকরশ্মিকে সমান পরিমাণে নিঃসরণ করে এবং আমাদের চোখে প্রতিটি বর্ণের আলোকরশ্মি সমান পরিমাণে এসে পৌঁছায় এবং 7টি বর্ণের সম্মিলিত রূপ অর্থাৎ সাদা আলো আমরা দেখতে পাই। এই জন্যই মেঘকে আমরা সাদা বর্ণের দেখি।